প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়, নাম একতরফা দাখিলা পদ্ধতি। প্রথমে তোমরা খাতায় লিখে নাও, একতরফা দাখিলা পদ্ধতি কি। আসলে একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা দিতে গেলে বলতে হয়, এটা খুচরা ব্যবসায়ীদের অথবা যাদের হিসাব বিজ্ঞান সম্পর্কিত পূর্ণ জ্ঞানের স্বল্পতা রয়েছে তারা এই পদ্ধতি অনুসারে হিসাব রক্ষণাবেক্ষণ করে থাকেন। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির কিছু দিক নির্দেশনা নেওয়া হচ্ছে, কিছু নিয়ম অনুসরণ করা হচ্ছে, আবার কিছুটা হিসাব বিজ্ঞানের বাইরের নীতিমালা বা নিয়ম কানুন অনুসরণ করা হচ্ছে। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি একতরফা দাখিলা পদ্ধতি একটি মিশ্রিত পদ্ধতি। কিসের মিশ্রিত পদ্ধতি? বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক পদ্ধতির মিশ্রিত যে পদ্ধতি তা একতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিটা কিছুটা ভুলে ভরা পদ্ধতি। প্রশ্ন করতে পারো যে স্যার, আমরা এই ভুলে ভরা পদ্ধতিকে কেন অনুসরণ করছি? এখানে কিছুটা কারণ আছে। তোমরা দেখো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এইচএসসিতে যত ছাত্রছাত্রী অধ্যয়নরত আছি, যত ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করছি, আমি গড় হার যদি ধরতে চাই তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের কলেজে 100 ছাত্রছাত্রী এইচএসসিতে ভর্তি হলে তার 30 জন বিজ্ঞান বিভাগে, 50 জন কলা অথবা আর্টসে, 50 আর 30 80, বাকি থেকে গেল 20% বা 20 ভাগ। এই 20 ভাগ ছাত্রছাত্রী বাণিজ্য বিভাগের শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছে। তাহলে দেখা যাচ্ছে 100 জনের ভিতর হিসাব বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের জ্ঞান নাই এমন ছাত্রছাত্রীর সংখ্যা 80 জন। এখন যারা বিজ্ঞান বিভাগে লেখাপড়া করছে এরা যে ভবিষ্যতে ডাক্তার হবে এমনটা নাও হতে পারে। যারা আর্টসে লেখাপড়া করছে বা মানবিক বিভাগে যারা পড়ছে এরা ভবিষ্যতে কবি, সাহিত্যিক, ইতিহাস রচয়িতা, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী নাও হতে পারে। আসলে আমি তোমাদের পূর্বেই আলোচনা করেছি বা পূর্বেও আমি এই কথাটা বারবার বলেছি, শিক্ষা মূলত হচ্ছে আমাদের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটানোর একটি সবথেকে উত্তম মাধ্যম। এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য যে কোনো একটা মাধ্যমে তুমি শিক্ষা গ্রহণ করো, আত্মিক উন্নতি ঘটাও, আচরণের পরিবর্তন করো, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, সমাজের উন্নতি, দেশের উন্নতি, নিজের উন্নতি এটা সাধিত হবে। তো এমত অবস্থায় মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে। যুদ্ধ করার জন্য যুদ্ধের উপায় উপকরণ হিসাবে বিভিন্ন মাধ্যম তাকে বেছে নিতে হয়। যে ডাক্তার হচ্ছে না, যে ইঞ্জিনিয়ার হচ্ছে না, তাকেও সমাজে বেঁচে থাকতে হবে। যে রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে না, যে দার্শনিক হচ্ছে না, যে ইতিহাসবেত্তা হচ্ছে না, তাকেও সমাজে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার মাধ্যম হিসাবে তারা কি করতে পারে? যে কোনো একটি ব্যবসায়িক কার্যক্রমের সাথে যুক্ত হতে পারে, অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু তার বাণিজ্য বিভাগের জ্ঞান না থাকলে সে যে ব্যবসা পরিচালনা করতে পারবে না এমনটা না, সেও ব্যবসা পরিচালনা করবে।
তার ব্যবসার হিসাব রাখতে হবে। অর্থাৎ সে যখন ব্যবসার হিসাব রাখতে যাবে তখন হিসাব বিজ্ঞানের জ্ঞান আর হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক জ্ঞানসম্মতভাবে সেই হিসাবটা নাও রাখতে পারে। অর্থাৎ তার হিসাবটা সেক্ষেত্রে হবে অবৈজ্ঞানিক। কিছুটা হিসাব বিজ্ঞানের ছোঁয়া, কিছুটা হিসাব বিজ্ঞানের বাইরের ছোঁয়া। এজন্য এই একতরফা দাখিলা পদ্ধতি আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের যুগেও মানুষের কাছে সমান গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। আমি এক কথায় বলেছিলাম হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এখনো পর্যন্ত আমরা শেষ করতে পারিনি। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কেন আধুনিক যুগে বাণিজ্যের এই উন্নতির সময়ে এখনো পর্যন্ত হিসাব বিজ্ঞানে একতরফা দাখিলা পদ্ধতির প্রচলন রয়ে গেছে, তার ভিত্তিটা বা কারণটা আমরা আগে একটু জেনে নিতে চাচ্ছি। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসে, স্যার দুতরফা দাখিলা পদ্ধতি, এক পক্ষ ডেবিট হবে এক পক্ষ ক্রেডিট হবে, আধুনিক সময়ে আধুনিক রূপে অবৈজ্ঞানিক পদ্ধতি কেন হবে? তারই মানসিক একটা ভিত্তি তৈরি করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু আলোচনা করে নিচ্ছি। এখানে তোমরা আর একটা জিনিস লক্ষ্য করো যে ব্যবসায়িক প্রয়োজনে, হিসাব রক্ষণের প্রয়োজনে বিজ্ঞানসম্মত এবং অবৈজ্ঞানিক পদ্ধতির মিশ্রণে সমাজে বিভিন্ন ব্যক্তির হিসাব নিকাশ করতে হচ্ছে এবং এটা যুগে যুগে থেকে ছিল। তাই আমরা এখনো পর্যন্ত ধরে নিচ্ছি একতরফা দাখিলা পদ্ধতির এই হিসাব রক্ষণ প্রক্রিয়া আমাদের এখনো পর্যন্ত চলতে থাকবে। তো আমরা যারা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী, আমরা এই হিসাব রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অগ্রসর হতে হয়, কার্যক্রম পরিচালনা করতে হয়, ধারণাও রাখতে হয়। এজন্যে আমরা জেনে নেব এই হিসাবে আমাদের কি কি কাজ করতে হয়। তার আগে তোমরা খাতাটা বের করে সংজ্ঞাটা একটু লিখে নাও। একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতি সরাসরি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির অনুসরণ না করে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক পদ্ধতির সমন্বয়ে হিসাব রাখে তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। আমরা এর মাধ্যমে জেনে নিলাম বা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম। তোমরা যারা লিখতে পারোনি তাদের জন্য সংজ্ঞাটা আমি পুনরায় বলছি। যে পদ্ধতি অনুসারে বা যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতি সরাসরি অনুসরণ না করে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক পদ্ধতির মিশ্রণে হিসাব রক্ষণাবেক্ষণ করা হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এই একতরফা দাখিলা পদ্ধতিতে যে কাজগুলি আমাদের করতে হবে
অর্থাৎ আমাদের লক্ষ্য থাকে সবসময় বিষয়টা জানব, আচরণের পরিবর্তন করব, এবং সেই পরিবর্তনের পরিমাপকাঠি কতটা পরিবর্তন হয়েছে এই পরিমাপ কাঠি হিসাবেই এখনো পর্যন্ত আমাদের দেশে পরীক্ষা পদ্ধতি প্রচলিত আছে। এই পরীক্ষা পদ্ধতির জন্যে পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করতে হবে। 10-এর মধ্যে 10 পেলে আমি 100% সফল, 9 পেলে 90%, 90% সফল, 8 পেলে A+ 80% সফল। এই সফলতার মাপকাঠি আমার কত দূরে সেটা দেখাতে হবে। এর জন্যে এই অঙ্কটি আমাদের উপস্থাপনের মাধ্যমে আমরা কতটা সফল তার প্রমাণ রেখে যেতে হবে। আর সেই প্রমাণপত্র হিসাবে কি কি কাজ করতে হবে এটা আমরা একটু জেনে নিচ্ছি। আমাদের এখানে এর সমাধানের জন্য প্রয়োজন হয় প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন তোমাদের উদ্দীপকে 2 ধরনের সম্পদ দেওয়া থাকবে। বছরের প্রথম তারিখে প্রারম্ভিক, বছরের শেষে যেটা দেওয়া থাকছে সমাপনী। এমনিভাবে বছরের প্রথমে কিছু দায় দেওয়া থাকবে, কিছু সম্পদ দেওয়া থাকবে। 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষে কিছু সম্পদ দেওয়া থাকবে, কিছু দায় দেওয়া থাকবে। তাহলে আমরা দেখলাম 1/1/2019-এ কিছু সম্পদ আছে, কিছু দায় আছে। আবার 31/12/2019-এর কিছু সম্পদ আছে, কিছু দায় আছে। তাই আমরা যদি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়কে বাদ দিয়ে দিই, পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন। আমরা যদি সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিয়ে দিই, পাওয়া যাবে সমাপনী মূলধন। তাহলে আমাদের কিছু কিছু অঙ্কে প্রারম্ভিক মূলধন উদ্দীপকে দেওয়া থাকে, কিন্তু কোনো উদ্দীপকে সমাপনী মূলধন দেওয়া থাকে না। আমাদের সমাপনী মূলধনটা বের করে নিতে হয়, অথবা করণীয়তে তোমাকে যে বলে সমাপনী মূলধন এত টাকা ধরে যে কোনো একটা কার্যক্রমে তোমাকে অংশগ্রহণ করতে বলবে। এরপরে যে আমাদের কাছে লাভ লোকসান বিবরণী চাওয়া হয়, লাভ লোকসান বিবরণীটা আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দেখো, এর পূর্বের অধ্যায়টাই আমরা করেছি আর্থিক অবস্থার বিবরণী, যেখানে আয় ব্যয় বিবরণী, বিশদ আয় ব্যয় বিবরণী, উদ্বৃত্তপত্র এটা আমরা প্রস্তুত করেছি। বিশদ আয় ব্যয় বিবরণীর সাথে বেশ খানিকটা মিল আছে, একটু ব্যতিক্রমধর্মী কাজ। বিশদ আয় ব্যয় বিবরণীতে প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের কোনো ছোঁয়া ছিল না। এখানে এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের ছোঁয়া থাকবে, তার ব্যবহারও করতে হবে। বৈষয়িক বিবৃতি এখানে চাই। বৈষয়িক বিবৃতিতে আগের আর্থিক অবস্থার বিবরণীর উদ্বৃত্তপত্রের বা শেষ পার্টের খুব বেশি ব্যতিক্রমও নয়, প্রায় সব কিছুই একই আছে। এমনভাবে আমাদের প্রস্তুত করতে হয়। আমি মৌখিক বর্ণনা দিলাম, তোমরা এটাকে একটু আমাদের হোয়াইট বোর্ডে দেখে নিতে পারো যে আসলে এটা কিভাবে আমাদের প্রস্তুত করতে হবে। আমরা হোয়াইট বোর্ডে দেখো, এর ভিতর দেখতে পাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়টি আজকে ছিল হিসাব বিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায়, নাম একতরফা দাখিলা পদ্ধতি। আমি তোমাদের সাথে লেকচার মেথডে আর আলোচনা পদ্ধতিতে এর ভিতর আলোচনা করে ফেলেছি। আমাদের 1 নম্বরে আমাদের কাছে চাইতে পারে, চাইবে এমন না, 1 নম্বরে আমাদের কাছে প্রারম্ভিক মূলধন চাইতে পারে, যেটা হবে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। 2 নম্বরে আমাদের কাছে চাইতে পারে সমাপনী মূলধন, যেটা বের করার পদ্ধতি হবে সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়।
আমাদের কাছে চাইতে পারে লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণীটা হবে সমাপনী মূলধন, অন্যান্য আয় খাত, তার থেকে আমরা দেখবা বাদ দেব প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, অঙ্কে আরও যে ব্যয় আছে। বৈষয়িক বিবরণীকে আমি বলেছি আর্থিক অবস্থার বিবরণী আমরা পূর্বে যেভাবে প্রস্তুত করলাম অনুরূপভাবেই প্রস্তুত করতে হবে। এভাবে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি অঙ্কটি উপস্থাপন করতে হয়। আমি চূড়ান্তভাবে যে কথা তোমাদের বলতে চাইব, হিসাব বিজ্ঞান সম্পূর্ণ অনুশীলন নির্ভর একটি বিষয়। এখানে লেকচার মেথড, আলোচনা পদ্ধতি খুব একটা কার্যকারী ভূমিকা রাখতে পারে না। আমাদের এখানে প্রয়োজন হয় হাতে কলমে অনুশীলন করা। তারপরেও এই অধ্যায়টি আমাদের আজকে প্রথম দিন, প্রাথমিক কিছু কথা আমরা সব অধ্যায় শুরু করার আগে বলে থাকি, তাই আমরা প্রাথমিকভাবে এখানে কিছু কথা বলে নিলাম। অর্থাৎ আমাদের আজকের ক্লাসের যেটা শেখার বিষয় ছিল সেটা কি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের শেষ অধ্যায় অথবা দশম অধ্যায়টাই আমাদের শেষ অধ্যায়। নাম একতরফা দাখিলা পদ্ধতি। এখানে যে হিসাব আমরা প্রস্তুত করব, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ লোকসান বিবরণী, বৈষয়িক বিবৃতি। সাথে সাথে আমরা আজকে এই অঙ্কের পদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়ার সাথে একতরফা দাখিলা পদ্ধতির একটি সংজ্ঞা শিখে নিলাম। আমি সংজ্ঞাটা আবারও রিপিট করছি। যে হিসাব পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পূর্ণ অনুসরণ করা হয় না, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক অর্থাৎ অবৈজ্ঞানিক এবং দুতরফা দাখিলা পদ্ধতির মিশ্রণে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। আমি নিজেই বলেছি, আধুনিক হিসাব ব্যবস্থার যুগে কেন এই অবৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে হিসাব রক্ষণাবেক্ষণ করতে হবে, সেক্ষেত্রে আমি উদাহরণ দিয়েছি। তোমরা এইচএসসিতে যত ছাত্রছাত্রী আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছো তার 30 জন বিজ্ঞান বিভাগে, 50 জন মানবিক বিভাগে, তাদের বাণিজ্য বিভাগের জ্ঞান না থাকার সম্ভাবনাটাই বেশি এবং তারা তাদের গ্রুপ অনুসারে কর্মজীবনে একই কাজ করতে পারবে আর অনুসরণ করতে পারে এমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে তারা যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে তাদেরও হিসাব নিকাশ করতে হবে, যে হিসাব নিকাশের ক্ষেত্রে তারা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে অথবা বাণিজ্যিক পদ্ধতিতে হিসাব করতে পারবে এমনটি মনে হয় না। তো সেখানে তারা অবৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব রাখতে বাধ্য হবে, কারণ ব্যবসা মানে যৌক্তিকভাবে কিছু হিসাব নিকাশের রক্ষণাবেক্ষণ করা। এজন্যে আমি বলেছি অতি প্রাচীনকাল থেকে একতরফা দাখিলা পদ্ধতির প্রচলন ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আমরাও এই অনলাইন ক্লাস নিয়ে বিগত দিনে ছিলাম না, কিছুদিন আগে শুরু হয়েছে তখন ছিলাম, আজকে আসি।
আগামী দিনও থাকবো, অর্থাৎ আগামী দিন আমরা এই অঙ্কের উদ্দীপকের আলোকে অনুশীলন করার চেষ্টা করব, যাতে বিষয়টি আমাদের কাছে আরও সহজ এবং প্রাণবন্ত হয়ে ওঠে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এ কথা জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায়।